ছোটবেলায় দাদি নানিরা বলতো বাবার বাড়ি বসে বসে পায়ের উপর পা তুলে মা রান্না করতেছে তাই খাচ্ছ মজা করে, শ্বশুর বাড়ি যাও তারপরে টের পাবা। শ্বশুর বাড়ির ভাতও তো সস্তা না যে তোমাকে পায়ের উপর পা তুলে বসাই বসাই খাওয়াবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ সকাল সকাল রান্নাঘর থেকে এই ভিডিওটি শুরু করলাম। সকালে উঠে কিছুটা নাস্তা করে নিয়েছিলাম আর এখনই তো রান্না করে নিচ্ছিলাম। চাক চাক করে বেগুন ভাজতেছিলাম। আমার এই বেগুন ভাজিটা খুব ভালোই লাগে, কিন্তু আমার প্রচন্ড পরিমাণ অ্যালার্জি, যার কারণে বেগুন একদমই খেতে পারি না। খাওয়ার সময় তো মজা করে খাই, খাওয়ার পরে টের পাই চুলকানি কাকে বলে। এই যে বিয়ে হয়েছে আর বিয়ের পরে সুন্দর একটা সংসার হয়েছে, আর এই সুন্দর সংসারে সারা দিন রাত খাটতে হয়। একটা সংসারে যে কত কাজ তা শুধুমাত্র মেয়েরাই বোঝে। এটা করো ওটা করো করতে করতে দিনই শেষ হয়ে যায়, কিন্তু কাজ ফুরায় না। তারপরে এই তো জামাই সাহেব তো বাইরে থাকে, বাইরে থেকে এসেই তো গরম ভাত গরম তরকারি পেয়ে যায়, আবার গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন ঘর পেয়ে যায় একদম রেস্ট করার জন্য। তার তো কোনো সমস্যাই নাই। তারপরেও সেই মানুষটা বলবে তুমি বাসায় সারাদিন কি করো যে এত টাইম লেগে যায় তোমার রান্না করতে, এটা করতে ওটা করতে। তখন আমার খুব বলতে ইচ্ছা করে যে কেন এইগুলা কি কাজের মাসি করে দিয়ে যায়? এই যে গরম গরম ভাত তরকারি, এই যে পরিষ্কার বাসা পরিচ্ছন্ন বিছানা, এইগুলা কি মানুষে করে দিয়ে যায়? আর তখনই ওই দাদি নানিদের কথাগুলো মনে পড়ে যায়, যা বলতো আসলে সত্যি বলতো। এখন সবকিছুই টের পায়, আসলে সবই সত্যি। আগে ভাবতাম যে এগুলা কি বলতেছে আর হাসতাম, এখন মনে করি এগুলা সত্যি। আসলে বাবার বাড়ির ভাতের কোনো মূল্য নেই, কিন্তু শ্বশুর বাড়ি ভাত খেতে গেলে মূল্য দিতে হয়, পরিশ্রম করতে হয়। তারপরেও যদি লোকজনের কাজ পছন্দ না হয় তাহলে কত যে কথা শুনতে হয়, কথা শোনার আর শেষই থাকে না। বলতে বলতে তো অনেক কথাই বলে ফেললাম। এদিকে কিন্তু আমার বেগুন ভাজিটা প্রায় হয়ে গেছে। আমি এখন একটু পেঁয়াজ মরিচের ভিতরে দিয়ে নাড়াচাড়া করে উঠিয়ে নিব। আর আমি একটা ডিমও কিন্তু ভেজে নিয়েছিলাম, আপনারা দেখতেই পেয়েছেন। আর এই বেগুন ভাজিগুলো পেঁয়াজ মরিচের ভিতরে নাড়াচাড়া করলে কিন্তু খেতে অনেক মজা লাগে, যার কারণে আমি এভাবে ডিমটাও একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর এই তো এখন উঠিয়ে নিলাম। আর আজ যেহেতু জামাই বেটা বাসায় ছিল না, যার কারণে সকালে আমার বাজারে যেতে হয়েছে। আর বাজার থেকে এসে কচুরলতি কিনে আনছিলাম, ভাবলাম ওটাই আজ রান্না করব। ওগুলাই কেটে কুটে নিয়েছিলাম। আর এই তো একটু চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করব। এই তো 10-12 দিন যাবত জামাই সাহেব বাসায় নাই, তার জন্য একার জন্য রান্না করতে হয়। এই যে দেখি চিংড়ি মাছ ছিল, তো আমি অল্প করে একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছিলাম যাতে একটু সেন্ট বের হয়। যেহেতু অল্প তরকারি রান্না করতেছি একার জন্য, এই জন্য অল্প করেই মাছ দিয়েছিলাম। আর এত সুন্দর করে রান্না করে নিব। আমি কচুরলতি যেদিন রান্না করি সেদিন আমার একটা কথা খুব মনে পড়ে, ছোটবেলার কথা। ছোটবেলায় কচুরলতি খাইলে যখন মুখ চুলকাইতো, তখন আশেপাশের লোকজন বলতো যারা বেশি ঝগড়াটে হয় ধুন্দি হয় তাদের হচ্ছে এভাবে মুখ চুলকায়, যারা ভালো সভ্য তাদের নাকি আর মুখ চুলকায় না। এই জন্য ভয়ে ছোটবেলায় কচুরলতির তরকারিটা খেতাম না, কিন্তু এই যে বড় হয়ে এই কচুরলতিটাই সব থেকে বেশি ভালো লাগে খেতে। আর লতির তরকারিটা আমি তো খুব মজা করেই রান্না করি, যার কারণে মজা করেই খেতে পারি। আমি যেহেতু একটু গলা গলা তরকারি খেতে পছন্দ করি, এই জন্য সব তরকারিতেই আমি একটু পানি বেশি করে দেই। তরকারিতে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করতে দিয়ে দিয়েছি। আর এদিকেই তো এগুলা ধুয়ে নিচ্ছিলাম। রান্না করতে যে এগুলা নোংরা হয়েছে, তো এগুলো একটু পরিষ্কার করে নিয়ে আমি আবার ভাতের চাউলটা ধুয়ে দিচ্ছিলাম। ভাতের চাউলটা এখন ধুইনি সকালের। আমি প্রতিদিনই রান্না হয়ে যার কিছুক্ষণ আগে চালটা ধুয়ে রাইস কুকারে বসিয়ে দিই, আর ভাত হতে যেহেতু বেশি টাইম লাগে না। তো এই তো লতির তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে, ঝোলটা শুকিয়ে গেলে কিন্তু হয়ে যাবে। আমি একদম মাখো মাখো ঝোল রেখে, মানে ঝোল রাখবো না, একদম শুকিয়ে তল থেকে ধরে যাবে, ওই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।